ভারতবর্ষে এমন কোনো ফ্যামিলি খুঁজে পাওয়া যাবে না যে ফ্যামিলিতে একজনের হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের সমস্যা নেই। উচ্চ রক্তচাপ আমাদের ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতন দেশগুলিতে ভীষণ রকমভাবে কমন। এর মধ্যে বেশ কিছু রুগী আছেন যারা সচেতন এবং নিয়মিত ওষুধ খান। আবার অনেক রুগী আছেন তারা এই ভেবে ওষুধ খান না যে একবার যদি আমি ওষুধটা শুরু করি তাহলে সারা জীবন খেয়ে যেতে হবে। এছাড়াও আরো অনেক প্রশ্ন তাদের মনে থাকে। অনেকে আবার ভাবেন যে প্রেশারের ওষুধের বোধহয় প্রচুর সাইড এফেক্ট। তো আসুন আজ আমরা প্রেশারের ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা করি এবং আপনাদের মনে যে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। এবং এই সমগ্র আলোচনায় আমাদের সঙ্গে যিনি আছেন আমাদের শহরের বিশিষ্ট চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ, হ্যাঁ, ডক্টর এস এম মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আমরা প্রেশার বা হাইপার টেনশন নিয়ে আমরা প্রচুর আলোচনা করেছি এবং তাতে আমরা দেখেছি যে যে কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট আমাদের জমা পড়ে এবং বেশ কিছু প্রশ্ন ঠিকঠাক যেগুলোর আমরা উত্তর দিইনি এর আগের কোনো ভিডিওতে, এবং বেশ কিছু প্রশ্ন এমনও আছে যে প্রশ্নগুলোর উত্তর আমরা অলরেডি দিয়েছি। তো আমরা ভাবলাম যে একটা কম্বাইন্ড একটা যদি ভিডিও করা যায় যেখানে প্রেশারের ওষুধ নিয়ে যাবতীয় যত প্রশ্ন আছে সেগুলো নিয়ে যাতে আমরা আলোচনা করতে পারি। তো প্রথম প্রশ্ন থাকবে যে প্রেশারের ওষুধ বা হাইপার টেনশনের ওষুধ আমরা কখন শুরু করব? দেখুন, এ নিয়ে অনেক দ্বিমত আছে যে কাদের ক্ষেত্রে প্রেশারের ওষুধ শুরু করতে হবে, কাদের ক্ষেত্রে শুরু করা যাবে না। তবে আমরা সার্বিকভাবে নর্মাল ব্লাড প্রেশার কোনটা জানি, যে 120 উপরেরটা নিচেরটা 80, মানে সিস্টোলিক 120, ডায়াস্টোলিক 80 বা তার নিচে থাকতে হবে। এখন এই যে 120 আর নিচেরটা 80 এর উপরে থাকলেই কি উচ্চ রক্তচাপ? ব্যাপারটা তা নয়। এর কতগুলো স্টেজ আছে। একটা প্রি হাইপারটেনশন আছে, স্টেজ 1 হাইপারটেনশন, স্টেজ 2 হাইপারটেনশন। এগুলো ব্লাড প্রেশারের ওষুধ শুরু করার ক্ষেত্রে আমরা 2-3টে জিনিস দেখি যেগুলো খুব কমন। একটা, তার জেনেটিক প্রিডিসপোজিশন আছে কিনা, মানে তার বাবা মা কাকার এগুলো আছে কিনা। এই রক্তচাপটা কি কোনো সাময়িক কোনো কারণে হয়েছে, এমন কিছু ওষুধ তিনি কি খাচ্ছেন কিনা, বা তার ঘুম কিরকম হয়েছে, এই কদিনে খুব স্ট্রেসফুল সিচুয়েশন আছেন কিনা, বা তার ব্লাড প্রেশারটা ডাক্তারের চেম্বারে এলে বেড়ে যায় কিনা। অনেকে ডাক্তারের চেম্বারে ব্লাড প্রেশার এলে বেড়ে যায়, যেটাকে হোয়াইট কোট হাইপারটেনশন বলে। সেই জিনিসটা আমরা দেখি। আর 3 নম্বর, এই উচ্চ রক্তচাপের সঙ্গে আর কোন কোন অসুখ আছে, এই অসুখগুলো দেখে আমরা ডিসাইড করি যে এর ওষুধ শুরু করতে হবে কিনা, বা এই পেশেন্টের এখনই ওষুধ শুরু না করে তাকে লাইফস্টাইল মডিফিকেশন করতে বলা হবে কিনা, বা তার ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যা বা কোলেস্টেরলের সমস্যা ইত্যাদি আছে কিনা সেগুলো আগে কন্ট্রোল করে নেওয়া হবে, তারপরে কিছুদিন দেখে তারপর ওষুধ শুরু করতে হবে কিনা। তবে সার্বিকভাবে একটা জিনিস আপনাকে আমি বলছি যে একটা গ্রুপ অফ পেশেন্ট আছে যাদের ওষুধ আপনাকে শুরু করতেই হবে, উপায় নেই। যদি ব্লাড প্রেশার, সিস্টোলিক ব্লাড প্রেশার 160 থাকে। এটা নিয়ে আমরা অলরেডি একটি ভিডিও করেছি, মানে হাইপার টেনশন নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও করা আছে, আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে দেখতে পারেন। সেকেন্ড প্রশ্ন থাকবে আপনার কাছে যে অনেকে মনে করেন যে আমি যদি একবার প্রেশারের ওষুধ নেওয়া শুরু করি তাহলে এটা আমার সারা জীবন নিয়ে যেতে হবে আর কি, মানে এটা বন্ধ করা যাবে না। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে, আমাদের বডিতে কিছু মেকানিজম আছে, যারা যখন রক্তচাপ বাড়ে বা রক্তচাপ কমে তারা নর্মালাইজ করার চেষ্টা করে। বডি নিজস্ব মেকানিজম, হোমিওস্ট্যাসিস বলে এটা। বডি যখন ফেল করে ব্লাড প্রেশার কন্ট্রোল করাকে, তখন হাইপারটেনশন হয়, তখন উচ্চ রক্তচাপ হয়। এবং যদি সব কিছু করেও লাইফস্টাইল মডিফিকেশন করেছেন, আপনার ওজন কমানোর চেষ্টা করেছেন বা ওজন কমিয়েছেন, খাদ্যাভ্যাসের পরিবর্তন করেছেন, তারপরে আপনার প্রেশার বেশি থাকছে, মানে আপনার বডি আপনার ব্লাড প্রেশার কমানোর যে মেকানিজম আছে ভেতরে সেটা ফেল করেছে, প্রেশার নর্মাল করতে পারেনি, তখন ওষুধ লাগবে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, যদি পেশেন্ট খুব মোটাসোটা না হন, ওবিজ না হন, যে ব্লাড প্রেশার একবার বেড়েছে মানে সারা জীবনের জন্যই বেড়েছে, ফলে তার ওষুধ সারা জীবনই খেতে হবে। এমন নয় যে প্রেশারের ওষুধ আপনি খাচ্ছেন এবং নিয়ন্ত্রণে চলে এলো আর আপনি প্রেশারের ওষুধটা বন্ধ করে দিলেন। এটা তার অ্যান্টিবায়োটিকের কোর্সের মতো নয়, বা গ্যাসের ওষুধ নয় যে কিছুদিন খেলেন বন্ধ করে দিলেন। তবে যাদের শরীরে ওজন বেশি, আমরা জানি যে 1 কেজি ওজন বাড়লে ব্লাড প্রেশার উপরে নিচে এক এক করে বাড়ে। তাহলে যাদের ওজন বেশি, অনেক সময় দেখা যায় তাদের ওজন সিগনিফিকেন্টলি কমলে ব্লাড প্রেশার নর্মাল হয়ে যায়, তখন আমাদের ওষুধ আবার বন্ধ করতে হয়। কিন্তু সেই ডিসিশনটা
পেশেন্ট নেবেন না, একদম নেবে একজন ডাক্তারবাবু। ডাক্তারবাবু। পেশেন্টরা কি করেন, কিছুদিন ওষুধ খেয়ে দোকানে, পাড়ার দোকানে প্রেশারটা মেপে দিন তো, দেখলেন নর্মাল আছে, ও প্রেশার নর্মাল হয়ে গেছে, তাহলে ওষুধ বন্ধ করে দিতে হবে। তখনই অ্যাক্সিডেন্ট গুলো হয়, কিডনি খারাপ হওয়া, স্ট্রোক হওয়া বা হার্ট অ্যাটাক হওয়া। তার মানে এখান থেকে আমরা আরেকটা প্রশ্নের উত্তর পেলাম, যদি আমরা প্রেশারের ওষুধ নিয়মিত না খাই তাহলে কি কি আমাদের হতে পারে। কারণ এটা অনেকে ভাবেন যে আমার প্রেশার আছে, কই আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, আমার তো সবই ঠিক আছে। তো আপনারা যারা এইরকম ভাবে ভাবছেন তাদের কিন্তু কিডনি থেকে শুরু করে হার্ট থেকে শুরু করে ব্রেন, চোখ সমস্ত কিছু ড্যামেজ হতে পারে। হতে পারে, কারণ ব্লাড প্রেশার একটা সাইলেন্ট কিলার। ব্লাড প্রেশার বাড়লে তার লক্ষণ নাও থাকতে পারে। অনেকে বলেন ব্লাড প্রেশার বেড়েছে, মাথার পিছনটা ব্যথা করছে, হাঁটতে গিয়ে টাল খাচ্ছেন, বা অনেকে মনে করেন কেমন চোখে ঝাপসা ঝাপসা দেখছেন, বা হাঁটাচলা করতে গিয়ে একটু শ্বাসকষ্ট বা বুকে চাপ অনুভব করছেন, সেটা উচ্চ রক্তচাপের সিমটম হতে পারে। কিন্তু এর তার মানে এই নয় এই সিমটম গুলো আপনার নেই মানে আপনার উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা নেই। আমার কাছে গত সপ্তাহে একজন পেশেন্ট এসেছিলেন, তিনি আমার কাছে এসেছিলেন সর্দি কাশির জন্য। আচ্ছা, তার রক্তচাপ আমি মেপে দেখলাম, আমি রুটিনলি সবার মাপি, নিজের হাতে মাপি, দেখি আমরা আমার একটা মনিটর আছে, সেই মনিটর দিয়েও আমি মাপি, ডিজিটাল, খুব ভালো ওটা মেশিনটা। তাতে দেখলাম তার 220/120, তার কোনো সিমটম নেই। তাকে আমি 15 মিনিট বসতে বললাম, নিচে গিয়ে একটু বসে আসুন তো আমার কাছে। তারপরে একই ব্লাড প্রেশার ছিল। তাকে জিজ্ঞেস করলাম, আপনার বাবা মা প্রেশারের ওষুধ খান? ইয়াং ছেলে, 32 বছরে। তো বলে হ্যাঁ, আমার বাবা মা দুজনেই প্রেশারের ওষুধ খান। তাহলে জেনেটিক্যালি দ্যাট পারসন ইজ প্রিডিসপোজ ফর হাইপারটেনশন, তার ওষুধ লাগবে, তার চিকিৎসা করতে হবে, নাহলে তার অ্যাক্সিডেন্ট হবে, জীবনে দুর্ঘটনা ঘটবে, সেরিব্রাল হেমারেজ বা হার্ট অ্যাটাক বা কিডনি ফেলিওরের মতো দুর্ঘটনা। 220/120 আপনি একটা প্রেশারের একটা রেঞ্জ বললেন, এটা তো উচ্চ রক্তচাপ আমরা বুঝতে পারছি, মানে অতিরিক্ত উচ্চ রক্তচাপ বলা যায়। আচ্ছা, এরকম কি হতে পারে এই প্রেশার রেঞ্জটা কোনো মানুষের স্বাভাবিক হাইপার টেনশন বা স্বাভাবিক রক্তচাপ? না, কখনো হতে পারে না। আচ্ছা, অনেকে বলেন, আমাকে পেশেন্টরা এসে বলেন যে আমার তো এইরকমই আমার থাকে, 150/90 থাকে। আসলে ওনার স্ট্রোকটা হয়নি বলে ততদিন অবধি উনি ওটাকে স্বাভাবিক ভাবছেন। পরের সপ্তাহে যখন স্ট্রোকটা হবে উনি তখন ভাবতে শুরু করবেন, হ্যাঁ আমার এটা তো বেশি ছিল। সারা পৃথিবীতে যে বডিগুলো আছে, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন ইত্যাদি, তারা নর্মাল মানুষের কত প্রেশার থাকবে তার একটা গাইডলাইন দিয়ে দিয়েছে। নিচেরটা বলেননি কিন্তু কতটা থাকবে। কারণ একটা সুস্থ মানুষের ব্লাড প্রেশার 80/60 হতে পারে, কিন্তু একজন মানুষের ব্লাড প্রেশার 130 আর 80-র উপরে মানে নর্মাল নয়, সেটা উচ্চ রক্তচাপ, সেটা প্রি হাইপারটেনসিভ, হাইপারটেনসিভ, এরকম আমরা অনেক ক্যাটাগরি যাই করি না কেন, পেশেন্টদের বোঝার জন্য আমরা বলি যে 120/80 তার নিচে থাকতে হবে, 130/80 এই রেঞ্জটাতে এলে আপনি সাবধান হয়ে যান। এর পরে ব্লাড প্রেশার উঠলে আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তারবাবু আপনাকে গাইড করে দেবেন যে ওষুধ লাগবে না, আপনাকে ডায়েটারি বা লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। ওকে, তো আরো একটা যেটা প্রশ্ন সবার মনে থাকে যে আমি যে প্রেশারের ওষুধ খাবো এর তো অনেক সাইড এফেক্ট, এটা খাওয়া কি ঠিক হবে? ব্লাড প্রেশার অসুখটার যা সাইড এফেক্ট তার চেয়ে প্রেশারের ওষুধের সাইড এফেক্ট কম। প্রত্যেকটা ওষুধের সাইড এফেক্ট আছে, একদমই খুব তাই, স্বাভাবিক। তো পৃথিবীর যত ওষুধ আছে প্রত্যেকটা ওষুধের সাইড এফেক্ট আছে, তার তো সাইড এফেক্ট কিছুটা থাকবেই। কিন্তু ব্লাড প্রেশার হাই থাকলে তার যা সাইড এফেক্ট, তার যা মূল্য, দ্য কস্ট অফ লাইফ, জীবন দিয়ে পরিশোধ করতে হবে, তার সাইড এফেক্ট অনেক অনেক গুণ বেশি ওষুধের সাইড এফেক্ট হচ্ছে। হতে পারে আপনি একজন আর্নিং মেম্বার আপনার ফ্যামিলির, এবং আপনি প্রেশারের ওষুধ আপনি নিয়মিত খান না, এবং তারপরে একটা অঘটন ঘটলো, স্ট্রোকের মতন একটা ঘটনা ঘটলো, তারপরে পুরো ফ্যামিলি আপনার পথে বসে যাবে। এক্স্যাক্টলি, মানে প্রচুর আমরা দেখিও যে আপনার অবহেলার জন্যই পুরো এই ঘটনাটা বা এই ধরনের দুর্ঘটনা আর কি ঘটে আর কি। আচ্ছা, এবার আরো একটা জিনিস আমরা জানতে চাইবো যে আমি সকালবেলা ওষুধ খাই, প্রেশারের ওষুধ আমি খেতে ভুলে গেছি, এবার আমি কি করব? মনে করুন কারো প্রেশারের ওষুধের খাবার সময় ডাক্তারবাবু লিখে দিয়েছেন আফটার ব্রেকফাস্ট খাবেন, তিনি ভুলে গেছেন কাজের মধ্যে। দিনের মধ্যে যে সময় মনে পড়বে সেই সময় তাকে ব্লাড প্রেশারের ওষুধটা খেতে হবে। আচ্ছা, এরকম নয় যে যেই রে খেতে ভুলে গেছি, না না, এরকম মিস করা যাবে না, মিস করা যাবে না, যখনই মনে পড়বে খেতে হবে। কিন্তু পরের ওষুধটার সময় যদি যে সময় আপনার মনে করে পড়েছে সেই সময়ের কাছাকাছি চলে আসে, মনে করুন আপনি সকাল 8টায় খান, ভোরবেলা টয়লেট করতে উঠে গিয়ে মনে পড়েছে এই রে আজকে তো ওষুধটা খাওয়া হয়নি, ভুলে গেছি, তখন কিন্তু আর খাবেন না। আপনি সকালের ডোজটা তখন খাবেন, কারণ দুটো ডোজ কাছাকাছি হয়ে গিয়ে ব্লাড প্রেশার ড্রপ করতে পারে। সাধারণত দেখা গেছে যে একবার ওষুধ মিস করলে বা একটা ডোজ মিস করলে
ব্লাড প্রেশার মারাত্মক লেভেলে বেড়ে যায় না। এটা আমরা সৌভাগ্য আমাদের যে ব্লাড প্রেশারের ওষুধগুলোর বিউটি এটা এরকমই যে তারা 24 ঘন্টা অবধি মোটামুটি ম্যানেজ দিতে পারে। তা বলে একদিন ছাড়া একদিন খাবেন না, তাহলে কিন্তু ওটা একদিন ছাড়া একদিন হয়ে গেল। আপনি মাসে একদিন এটাকে মিস করতে পারেন বা 2 মাসে একদিন মিস করলেন। আপনি বলেন ডাক্তারবাবু তো এই ভিডিওতে বলে দিয়েছে যে একদিন মিস করলে কিছু হয় না, তাহলে তো একদিন ছাড়া একদিন খেলেই হয়। ব্যাপারটা তা হলো না কিন্তু। আপনি মাসে 30টার জায়গায় তখন 15 দিন খাবেন, তাহলে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে আসবে না। মানে আপনি হাফ ডোজে ওষুধ খাচ্ছেন, তাহলে আপনার স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি ডিসফাংশন এগুলোর সম্ভাবনা বেড়ে যাবে। এছাড়া আর আর কি ধরনের সাইড এফেক্ট থাকতে পারে? কিছু কিছু ব্লাড প্রেশারের ওষুধ আছে, যেমন বিটা ব্লকার গ্রুপের ওষুধ। এই ওষুধটা কিছুদিন ব্যবহারের পরে কারো কারো ক্ষেত্রে পালস রেট কমতে পারে, আচ্ছা। তখন একটু মাথা ঘুরতে পারে ইত্যাদি। আবার কারো কারো মনে করেন কিডনি ডিসফাংশন আছে, তাদের অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর গ্রুপের ব্লাড প্রেশারের ওষুধ অথবা অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার গ্রুপের ব্লাড প্রেশারের ওষুধে কিডনি ডিসফাংশন বাড়তে পারে। এটা সাইড এফেক্ট। আচ্ছা। আবার কোনো কোনো প্রেশারের ওষুধের সাইড এফেক্ট পা ফোলা। আমরা জানি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যেটা অ্যামলোডিপিন, সিনেডিপিন, অ্যামলোডিপিন ইত্যাদি গ্রুপের ওষুধের সাইড এফেক্ট পা ফোলে। পেশেন্ট অনেকে আবার বলেন আমি তো এই ওষুধে 15 বছর খাচ্ছি, এতদিন পরে কেন পা ফুললো? এতদিন পরেও ফুলতে পারে। সুতরাং আপনি 15 বছর ধরে এই ওষুধটা টলারেট করেছেন, বডি 15 বছর পরে এই ওষুধটা টলারেট করছে না, আপনার সেই জন্য পা ফুলছে, সেই জন্য আপনাকে ওষুধ চেঞ্জ করতে হবে। তার মানে কি ব্লাড প্রেশারের ওষুধ খেয়ে পা ফুললো মানে সেটা কি ব্লাড প্রেশারের ওষুধের জন্যই পা ফুলেছে, অন্য কোনোভাবে পা ফোলেনি? হ্যাঁ, আপনার দীর্ঘদিন ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকলেও আপনার কিডনি ডিসফাংশন হতে পারে, সেক্ষেত্রে পা ফুলতে পারে। মনে করুন আপনি ডায়ুরেটিক গ্রুপের ওষুধ খান, তাতে সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স হতে পারে, তাহলে সেটা একটা সাইড এফেক্ট হলো। আবার ডায়ুরেটিক গ্রুপের ওষুধগুলো কিডনি ডিসফাংশন যেমন করে, আমি একটু আগে বলছিলাম যে এই গ্রুপের ওষুধগুলো শরীর থেকে জল বার করে এবং কিডনি ডিসফাংশন করতে পারে, তাহলে কিডনি ডিসফাংশন হতে পারে। আবার ডায়ুরেটিক গ্রুপের ওষুধগুলো ইউরিক অ্যাসিডও বাড়াতে পারে, তাহলে একটা সাইড এফেক্ট হলো। তাহলে একই ওষুধ যে সবার ক্ষেত্রে একই সাইড এফেক্ট করবে তার কোনো মানে নেই, বা এই ওষুধটা যে খেলে এই সাইড এফেক্ট গুলো হতে বাধ্য তাও নয় আর কি, নাও হতে পারে, কিন্তু হতে পারে এই ওষুধগুলো খেলে সাইড এফেক্ট। যদি আপনার কোনো সাইড এফেক্ট হয় তাহলে আপনার চিকিৎসকের কাছে যাবেন, তিনি তার প্রয়োজনীয় ব্যবস্থা করবেন, কিন্তু আপনি নিজে থেকে ঠিক করবেন না ওটা সাইড এফেক্ট না কমপ্লিকেশন অফ দ্য ডিজিজ। হতে পারে কমপ্লিকেশন অফ দ্য ডিজিজ, আপনি সাইড এফেক্ট গুলো মনে করে আপনি বাড়িতে বসে আছেন। ফলে শরীরের মধ্যে কোনো রকম ভিন্নতা হলে নিজে ডাক্তারি না করে একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত। যেটা প্রশ্ন থাকে সবার মনে যে আমি কোন ওষুধটা খাবো, বেস্ট ওষুধ কি আছে আমার হাইপার টেনশন কমানোর, এটা কিভাবে নির্ধারণ করা হয়? হাইপার টেনশনের ওষুধ আমরা নির্ধারণ করি 3টে ফ্যাক্টরের উপর। একটা হচ্ছে পেশেন্টের ব্যাকগ্রাউন্ড, মানে তার কি ধরনের অসুখ আছে, কি আছে ইত্যাদি। 2 নম্বর তার বয়স, আর 3 নম্বর তার সঙ্গে কি কোমরবিডিটি আর আছে। আচ্ছা, এই 3টে জিনিস একসঙ্গে দেখে আমরা হাইপার টেনশনের ওষুধ ঠিক করি। সাথে ইয়াং পেশেন্ট হলে আমরা দেখেছি ডায়াবেটিক গ্রুপের ওষুধ দিলে একটু ভালো রেসপন্ড করে, বা র্যান্ডামলি আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারি, সেটাতে কোনো সাইড এফেক্ট অ্যাজ সাচ হয় না যদি পা না ফলে ইত্যাদি। কারো কারো ক্ষেত্রে রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হতে পারে, সেগুলো আলাদা সাইড এফেক্ট। কিন্তু একটা ডায়াবেটিক পেশেন্ট, তার কিডনি ডিসফাংশন হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু কিডনি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ঠিক আছে, তাকে তাহলে এআরবি বা এসি ইনহিবিটর গ্রুপের ওষুধ দিয়ে দেওয়াটা ভালো। কিন্তু একজন ডায়াবেটিক পেশেন্ট, তার কিডনির কোনো প্রবলেম নেই, তাকে আপনি কিন্তু ক্যালসিয়াম চ্যানেল ব্লকারও দিতে পারেন, তাকে এআরবি বা এসি ইনহিবিটর গ্রুপের ওষুধ দিলে আলাদা কোনো বেনিফিট পাবেন তার কোনো এভিডেন্স নেই। আচ্ছা। আবার একজনের হার্টের অসুখ আছে, তাকে বিটা ব্লকার বা এসি ইনহিবিটর গ্রুপের ওষুধ বা এআরবি গ্রুপের ওষুধ দিলে ভালো। মানে ডিপেন্ড করে। বা একজনের হার্ট ফেলিওর আছে, তার ব্লাড প্রেশার আপনি কন্ট্রোল করতে চান, তাকে ডায়াবেটিক গ্রুপের ওষুধ দিন, বিটা ব্লকার দিন। বুঝতে পেরেছেন? মানে ডিপেন্ড করে তার ব্যাকগ্রাউন্ড, তার কি অসুখ আছে, তার বয়স কত ইত্যাদি। মানে হাইপার টেনশন আপনার থাকতেই পারে এবং আপনি হয়তো চাইছেন যে আপনি ওষুধ খেয়ে কন্ট্রোল করবেন, সেটা একটা মানে ওষুধের দোকানে গিয়ে বললেন যে আমায় বেস্ট যে ওষুধটা আছে তুমি সেটা আমায় বের করে দাও, সে তো তার সবচেয়ে বেশি যেটা প্রফিট হবে সেটাই সে দেবে। তো মানে এটা একটা খুব ভালো হলো, মানে আমাদের যারা দর্শক যারা আছেন তারা বুঝতে পারলেন যে হাইপার টেনশনের যখন ওষুধ নির্বাচন করা হয় এতগুলো জিনিস মাথায় রেখে ডাক্তারবাবুরা লেখেন। নিশ্চয়ই, কারণ পেশেন্ট বুঝতে পারবে না, একটা পেশেন্ট ভাবে এই তো প্রেশার মেপে দেখলো প্রেশার বেশি, ডাক্তার 5-7 মিনিটের মধ্যে কি একটা ওষুধ লিখে দিলে, এত কিছু ভাবলো। ডাক্তারের এটা ভেবে ভেবে প্র্যাকটিস করে করে তার রিফ্লেক্স হয়ে গেছে, সে নিমেষে নির্ধারণ করতে ফেলতে পারবে যে কোন ওষুধটা আপনার লাগবে।
সেটা আপনি পারবেন না। এবং ডাক্তারবাবু যে যে প্রশ্নগুলো সেই মুহূর্তে আপনাকে জিজ্ঞাসা করছে, আমার মনে হয় ঠিকঠাক উত্তর দেওয়া দরকার। হ্যাঁ, আপনি অনেকে হাইড বিরক্ত করেন। হবেন না যে আপনার বাবার ছিল কিনা, আপনার হ্যাঁ, মার ছিল কিনা, এই যে exactly. প্রশ্নগুলো করেন অনেকগুলো কারণ আছে বলেই মানে ডাক্তারবাবুরা এই ধরনের প্রশ্নগুলো আমি জিজ্ঞাসা এখন করেন। পেশেন্টও দেখেছি যে আমি জিজ্ঞেস করি যে আগে কখনো প্রেশার ওষুধ খেতেন, তখন নির্দ্বিধায় অনেকে অসত্য কথা বলেন যে না খেতাম না, এগুলো না, যে খেতাম বা আমি ছেড়ে দিয়েছি, এই সত্যি কথাটাই হ্যাঁ বলা হ্যাঁ উচিত। একদম তাহলে তাই। তো ডাক্তারের অ্যাসেস করতে সুবিধা হবে, কারণ ডাক্তার তার জ্যোতিষী না রে বাবা। একদম তাই। আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে আপনাকে পরীক্ষা করে তার যে ক্লিনিক্যাল, তার এক্সপিরিয়েন্স, তার যে নলেজ, অন দ্য বেস্ট অফ দ্যাট পার্ট তিনি তার চিকিৎসা নির্ধারণ করবেন। ফলে আপনি যদি লুকিয়ে যান বা আপনি যদি না বলেন বা আপনি যদি অসত্য ইনফরমেশন দেন, তাহলে ডাক্তারবাবু তো আপনাকে ভালো চিকিৎসা করতে পারবেন না। একদমই তাই। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা গর্ভধারণ করেছেন তাদের মধ্যে হাইপারটেনশন ডেভেলপ করে, আবার অনেকে মানে প্রেগনেন্সির আগে থেকেই হাইপারটেনশন থাকে। তো এনারা কি হাইপারটেনশনের ওষুধ খাবেন সেই মুহূর্তে নাকি খাবেন না? ডায়োরেটিক, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার এগুলো প্রেগন্যান্সিতে দেওয়াটা ঠিক না। আচ্ছা। বিটা ব্লকার বাচ্চার হার্টের প্রবলেম করতে পারে, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার ইত্যাদিগুলো ফিটাল ডেভেলপমেন্টে অনেক প্রবলেম করতে পারে। যারা আগে থেকে খাচ্ছিলেন যদি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার খান, সেটা অনেক সময় প্রেগনেন্সিতে আমরা কন্টিনিউ করি। প্রেগনেন্সিতে নতুন হাইপারটেনসিভ যে পেশেন্টগুলো ডায়াগনোসড হচ্ছেন, যেগুলো প্রিএক্লাম্পসিয়া আমরা বলছি, তাদের ক্ষেত্রে বিটা ব্লকার ল্যাবেটালল খুব কমনলি ইউজড হয়, তার অনেকগুলো কাজ আছে, সেগুলো আমরা প্রেগনেন্সিতে ইউজ করি। কিন্তু আগে থেকে ল্যাবেটালল বাদ দিয়ে অন্য কোনো বিটা ব্লকার খাচ্ছিলেন, চেঞ্জ করে দিই আমরা পেশেন্টদের। তার মানে যারা প্রেগনেন্ট হয়েছেন সদ্য, তারা অবশ্যই একবার চিকিৎসকের কাছে পৌঁছবেন, হতে পারে আপনার ওষুধটা চেঞ্জ হতে পারে। এক্স্যাক্টলি। অনেকেই মানে মদ্যপানের সঙ্গে ওষুধ খান, এটা আছে, অনেকের অভ্যেস আছে, খুব কম সংখ্যক মানুষেরই অভ্যেস আছে। কিন্তু কিছু মানুষ জানতে চান যে আমি তো ড্রিঙ্ক করি, তো সেই মুহূর্তে যদি আমি প্রেশারের ওষুধটা নিই, অর্থাৎ তার রাতে খাবার ওষুধ আছে কি সকালেই বা যে কোনো মুহূর্তেই তার একটা ট্যাবলেট তাকে খেতে হয়, এবং তিনি যদি মদ্যপানের সঙ্গে সেই ওষুধটা খান, তো তাতে কি কাজ হবে নাকি সমস্যা তৈরি করবে? প্রথম কথা হচ্ছে আমি মদ্যপানের সম্পূর্ণ বিরোধী। আমি চাই না পৃথিবীর একজনও মদ্যপান করুক। যারা মদ্যপান করেন রাত্রিবেলাতে বা ওষুধ রাত্রিবেলাতে যাদের আছে, তারা ডাক্তারবাবুকে রিকোয়েস্ট করুন যাতে এমন ওষুধ দিতে যেটা দিনের বেলাতে আপনি খেতে পারবেন। কারণ অ্যালকোহলের সঙ্গে কোন ওষুধের কি ইন্টারাকশন সব কটাতে আমরাও জানি না। অনেক ব্র্যান্ড আছে, অনেক এটা তো মলিকিউল আছে। অ্যাকচুয়ালি এটা ভুল প্র্যাকটিস, কিন্তু তবুও কিছু মানুষের প্রশ্ন আছে, তাই আমি এটা করলাম। কারণ মদ্যপান তো আমরা কখনোই এনকারেজ করি না, এবং মদ্যপানের সঙ্গে ওষুধ খাওয়াটা তো কোনোভাবেই না। এক্স্যাক্টলি। এবং ওষুধ থাকলে চেঞ্জ করে সকালে খেতে হতে পারে, এবং সেটা ডাক্তারকে বলতে হবে। তবে আমি দর্শকদের আমি অনুরোধ করবো, যারা মদ্যপান করেন তারা প্লিজ এটা থেকে বেরিয়ে আসুন। মদ্যপান কারোর শরীরে কোনো ভালো কিছু করতে পারে না। ঘুম বা পটি বেরিয়ে যাওয়া, এটার সঙ্গে মদ্যপানের কোনো দূর দূরান্তের সম্পর্ক নেই। পুরোটাই আমাদের অভ্যেস, পুরোটাই সবকিছু। এবং আমি বলছি মদ্যপান করলে ঘুম ভালো হয় না, মদ্যপান করলে ব্রেন জেগে থাকে, সেই জন্যই মর্নিং আফটার এই হ্যাংওভার হয়, যেটাকে বলেন আসলে আপনার ঘুম ভালো হয়নি বলে ওরকম আপনি ঝিমিয়ে আছেন, আপনার মস্তিষ্ক ক্লান্ত, আপনার ঘুম ঠিক হয়নি, ওটা হ্যাংওভার বলে কিছু না, ওটা হ্যাংওভার বলে চালাবেন না আর কি। ভালো করে ঘুমও হয়নি। আর না ভালো করে ঘুম হওয়ার জন্য যারা মদ্যপান করেন তাদের কর্টিসল লেভেল বেড়ে যায়, তো তার জন্য তাদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বাড়ে, তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ে, কোলেস্ট্রল হওয়ার সম্ভাবনা বাড়ে, তাদের ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, বিকজ অফ দ্যাট অনলি। সুতরাং মদ্যপানটা খারাপ জিনিস, তবুও তাদের জন্য বলছি যারা অভ্যস্ত হয়ে গেছেন, প্ল্যান করছেন ছাড়বেন, তারা তাদের ওষুধের যে স্কেডিউলটা আছে সেটা চেঞ্জ করার চেষ্টা করুন আপনার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে। এর পরের প্রশ্নটা আপনাকে করবো, সেটা হচ্ছে যে হাইপার টেনশনের ওষুধ যদি আমি খাই, তাহলে কি আমার সেক্সুয়াল পারফরমেন্স কি কোনো প্রভাব পড়বে? বাকি সব ওষুধগুলোর সঙ্গে সেক্সুয়াল পারফরমেন্সের কোনো প্রভাব পড়বে না, শুধু বিটা ব্লকার ইরেকটাইল ডিসফাংশন করে। আচ্ছা। সেটা হাইপার টেনশনে যারা বিটা ব্লকার খান, যাদের ইরেকটাইল ডিসফাংশন ফিল করছেন, তারা আপনার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন, তিনি তাহলে ব্যবস্থা করতে পারবেন। আচ্ছা, আরো একটা কমন কোয়েশ্চেন, সেটা হচ্ছে এই হাইপার টেনশনের ওষুধ বা উচ্চ রক্তচাপের ওষুধ খেলে কি ওজন বাড়ে? না, উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনের ওষুধ খেলে ওজন বাড়ে না। কিছু কিছু ক্ষেত্রে একটু ফ্লুইড রিটেনশন হতে পারে, যেটা আমরা ওই ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের কথা বলছিলাম, কিন্তু তাদের ওজন বাড়ার কোনো এভিডেন্স পাওয়া যায়নি। সুতরাং এটা একটা মিথ
যে হাইপার টেনশনের ওষুধ খেলে ওজন বেড়ে যায়, বরং কিছু কিছু হাইপার টেনশনের ওষুধ আছে যেটা শরীর থেকে জল বার করে কিছুটা ওজন কমিয়ে দিতে পারে। যেমন ডায়াবেটিক গ্রুপের ওষুধের কথা বলছিলাম, থায়াজাইড ডায়াবেটিক মানে ক্লোরথ্যালিডের ইত্যাদি, তারা তো শরীর থেকে জল বার করে সল্ট বার করে দেয়। সুতরাং ওজন বাড়ার সঙ্গে হাইপার টেনশনের ওষুধের কোনো সম্পর্ক নেই। তবে আমরা দেখেছি ওজন বেড়ে গিয়ে লোকের উচ্চ রক্তচাপ হতে পারে, এবং সেটা খুব অনেক পেশেন্টদের দেখি, এবং সেটা বৈজ্ঞানিক গবেষণাতে প্রমাণিত। আমরা বলেছি একটু আগে যে 1 কেজি ওজন বাড়লে 1 করে ব্লাড প্রেশার বাড়ে। সুতরাং ওজন বাড়ার সাথে উচ্চ রক্তচাপের সম্পর্ক আছে, কিন্তু হাইপার টেনশনের ওষুধ বা উচ্চ রক্তচাপের ওষুধের সঙ্গে ওজন বাড়ার কোনো সম্পর্ক নেই। এই ধরনের ওষুধ কি আমাদের স্কিনে ড্রাইনেস আনতে পারে? উচ্চ রক্তচাপের কিছু ওষুধ আছে যেটা আমি একটু আগে বলছিলাম, যে ওই ডায়ুরেটিক গ্রুপের ওষুধগুলো, যে ফুসেমাইড হতে পারে বা স্পাইনোল্যাকটোন, যেগুলো অনেক সময় ব্যবহার করি আমরা আর কি, বা ক্লোরথ্যালিডন বা থায়াজাইড ডায়ুরেটিক্স। এখন এই যে মানে হাইড্রোক্লোরোথিয়াজিনের কথা বলছি, এগুলো শরীর থেকে জল বার করে, তো সেই জন্য ড্রাইনেস হতে পারে, কারণ স্কিনও শুষ্ক হয়ে যায়, শুকনো হয়ে যায়। আবার কিছু বিটা ব্লকার আছে, যেমন অ্যাটেনোলল, মেটোপ্রোলল, এগুলো আমাদের স্কিনের কিছু অসুখ আছে, এক্সিমা বা যেগুলো আমরা সোরাইসিস বলি, সেগুলোকে বাড়িয়ে দিতে পারে। তো সেখান থেকে স্কিনটা ড্রাই হয়ে যায়, ফলে কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, কিন্তু ওভারঅল যে এটা একটা রেয়ার কেস, মানে রেগুলারলি আমরা খুব বেশি যে হাইপারটেনশনের ওষুধ খেয়ে স্কিন শুকিয়ে একদম ফেটে চৌচির হয়ে যাচ্ছে এরকম দেখতে পাই না, মানে এটা রেয়ার, মানে রেয়ার। আচ্ছা, এবার যেটা শেষ প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করব, যে যারা এখনো এটা ভেবে খাচ্ছেন না যে এর প্রচুর সাইড এফেক্ট আছে এবং একবার যদি আমি এটা স্টার্ট করি আমি আর বন্ধ করতে পারবো না, সেই সমস্ত পেশেন্টদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? তাদের প্রতি আমি সমবেদনা জানাতে পারি যে তারা খুব শীঘ্রই তাদের অন্য হেলথ প্রবলেমে তারা ডাক্তারবাবুর কাছে যেতে বাধ্য হবেন। সেটা হার্টের হতে পারে, ব্রেনের হতে পারে, কিডনি ডিসফাংশন হতে পারে। হাইপার টেনশনের ওষুধ আপনি খাচ্ছেন না মানে আপনি শান্ত হয়ে বসে আছেন বলে ওই রোগটা আপনার শরীরের মধ্যে শান্ত হয়ে নেই। সেই জন্য এটাকে সাইলেন্ট কিলার বলা হয়। সাইলেন্টলি কিল করে, যে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তা তো সবসময় হয় না, অর্গানগুলোকে কিল করে। যারা উচ্চ রক্তচাপ আছে, এটাই আমার স্বাভাবিক রক্তচাপ বলে যারা নিজেকে ভুল বুঝিয়ে রাখছেন, বা যারা নিজেরা ওষুধ খেতে হবে সারা জীবন বা অনেক দিন অবধি ওষুধ খেতে হবে, বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য ভয় পেয়ে ওষুধ খাচ্ছেন না, তাদের জন্য আমার একটা বার্তা, যত শীঘ্র সম্ভব আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে যান, প্রেশার চেক করান, যদি বেশি থাকে ডাক্তারবাবু যদি ওষুধ দেয় সেই ওষুধটাকে খাওয়া শুরু করুন। থ্যাংক ইউ ডাক্তারবাবু, এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য। আর আমাদের দর্শকদের যা যা প্রশ্নের উত্তর ছিল আশা করি তিনি পেয়ে গেছেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। নমস্কার।